নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। লিমার সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। লিমা, ঘড়ির কাঁটা 2:06 মানেই ফুল অ্যান্ড ফাইনাল। একদম। অদিতি দেবরাজকে এবার মুখোমুখি বসিয়ে কি জিজ্ঞাসাবাদ করা হবে? আর্থিক দুর্নীতি শিকড়ে যেতে তদন্তকারীদের নজরে এখন অদিতি মুন্সিও। দেবরাজের সঙ্গীত শিল্পী স্ত্রীকে 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। রঞ্জিত, ডিটেল দাও। দেখো শুভজিৎ, এবার কিন্তু দুজনকে অর্থাৎ স্বামী স্ত্রী অর্থাৎ দেবরাজ চক্রবর্তী এবং প্রাক্তন বিধায়িকা অদিতি মুন্সিকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা তৈরি হয়েছে, এমনটাই কিন্তু তদন্তকারী সূত্র মারফত আমরা জানতে পারছি। মূলত যে সকল বিষয়গুলো তদন্তকারী আধিকারিক সূত্র মারফত আমরা পেয়েছি, যে এই যে দেবরাজ চক্রবর্তীর যে সম্পত্তি, বিপুল পরিমাণে যে সম্পত্তির হদিশ পাওয়া গেছে, এই সম্পত্তির হদিশের বাইরেও কিন্তু বেশ কিছু সম্পত্তি নগদে নেওয়া হয়েছিল এবং সেই সমস্ত বিষয় কিন্তু জানার জন্য কিন্তু তদন্তকারী আধিকারিকরা এই মুহূর্তে দেবরাজ চক্রবর্তীর একদম মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনা তৈরি হয়েছে এবং তেমনটাই কিন্তু সূত্র মারফত আমরা জানতে পেরেছি। পাশাপাশি এও জানা যাচ্ছে যে অদিতি মুন্সি মুখোশ হলে দেবরাজ মুখ, এবং এই অদিতি মুখোশের আড়ালে এই দেবরাজ কিন্তু একাধিক তোলাবাজির অভিযোগ রয়েছে দেবরাজের বিরুদ্ধে। এবং যে সকল সম্পত্তি অর্থাৎ 2021 থেকে 2025-26 এই সময়কালে কিন্তু প্রচুর পরিমাণে, বিপুল পরিমাণে প্রায় 1300 কোটি সম্পত্তি তো পুলিশের তদন্তকারী আধিকারিকদের হাতে রয়েছে। পাশাপাশি তদন্তকারী আধিকারিকরা এও মনে করছেন যে 1300 কোটি বাদে আরও বিপুল সম্পত্তি হতে পারে। এবং এর পাশাপাশি এই বিধায়িকা অদিতি মুন্সিরও আর্থিক লেনদেন অর্থাৎ ব্যাংক ট্রানজাকশনের বাইরে তার কি কি সম্পত্তি আছে, অর্থাৎ তিনি তো একজন কীর্তন শিল্পী ছিলেন, একটা নির্দিষ্ট পরিমাণে অর্থের বিনিময়ে তিনি গান গাইতেন। সেইখানে যে বেহিসাবি যে লেনদেনগুলো আছে, সেই বেহিসাবি লেনদেনগুলো বিপুল অঙ্কের অর্থ তার অ্যাকাউন্টে যেতে পারে কিনা, সেই সমস্ত বিষয়ে যাবতীয় তথ্য পেতে কিন্তু এবার তদন্তকারী আধিকারিকদের যে মাথায় রয়েছেন যে কমিশনার অফ পুলিশ বিধাননগরে, তারা কিন্তু দেখছেন। শুভজিৎ, ধন্যবাদ। নৈবেদ্য ছাড়া চলতো না অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেবরাজ চক্রবর্তী অভিষেককে নৈবেদ্য চড়াননি, সেটা হতে পারে না। তদন্ত করলেই সব উঠে আসবে, দাবি করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। 1300 কোটি না 1500 কোটি এনার সম্পত্তি শোনা যাচ্ছে। দেখুন, এই সম্পত্তি আমার যেটা মনে হয়, যদি এই পরিমাণ বিপুল সম্পত্তি থাকে, তাহলে এই সম্পত্তি শুধু দেবরাজের সম্পত্তি না, এর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও কিছু সম্পত্তি আছে ওর নামে করা বা ওনার স্ত্রীর নামে করা। এই সবই তদন্ত হওয়া উচিত, কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি, সে কালীঘাটের কাকুর সেই অডিও রেকর্ডিং হোক বা অন্য কোনো ক্ষেত্রে হোক, বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এসেছে এবং বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এসে এটা প্রমাণিত হয়ে গেছে যে উনি নৈবেদ্য ছাড়া খুশি হন না। তো সব ক্ষেত্রে নৈবেদ্য ওনার চাইতো, মানে চায়। তো স্বাভাবিকভাবে দেবরাজ এত কিছু করেছে, সে নৈবেদ্য পাঠায়নি ওখানে, সেটা তো হতে পারে না। মামলার জালে ফেঁসে পুলিশ প্রশাসনকে নিশানা অভিষেকের। বেকায়দায় পড়ে অভিযোগের ঢাল মরিয়া অভিষেকের। তার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অযথা ইচ্ছাকৃতভাবে হেনস্থা করা হয়েছে বলে দাবি করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, গত 2 সপ্তাহ ধরে তার বা তার দফতরের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নোটিশ ছাড়াই যখন তখন তলব করা হচ্ছে। কাউকে কাউকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। জিজ্ঞাসাবাদের নাম করে রাজ্য পুলিশের এসটিএফ কিংবা সিআইডি হুমকি ও হেনস্থা করছে। জোর করে তার বিরুদ্ধে মিথ্যে বয়ান রেকর্ড করানোর চেষ্টা চলছে। সমাজ মাধ্যমে অভিযোগ অভিষেকের। ঘনিষ্ঠ দেবরাজের গ্রেফতারিতে বিপদের গন্ধ পাচ্ছেন অভিষেক, কটাক্ষ বিজেপির। তেরে ফুরে নামার কি কারণ আমি তো বুঝতে পারছি না। তো ওনার অ্যাসোসিয়েটদেরকে গ্রেপ্তার করাতে যদি অসুবিধা হয়, তাহলে আমি তো পুলিশ প্রশাসনকে বলবো ওনারও গ্রেপ্তারি হওয়ার সম্ভাবনা তো সব দিক থেকে দেখা যাচ্ছে। অ্যাসোসিয়েটদের সাথে তাহলে উনি থাকতে পারবেন গ্রেপ্তার হলে। ওনারও গ্রেপ্তার হলে পরে ভালোই হয়, সবাই মিলে একসাথে বসবেন জেলের ভেতরে। দিতেই হবে, তার এগেনস্টে তো অনেকগুলো কেস করা হয়েছে। আর যদি আমার এগেনস্টে মার্ডার কেস আর আর্মস কেস আছে, আর যদি আমাকে পুলিশ ডাকে, আমাকে বলতে হবে। এখানে তো তিনি বরাবর বলে এসেছিলেন, আমরাও বলে এসেছিলাম যে আপনি শুধু
অভিষেক ব্যানার্জি পুলিশটাকে হাঁটিয়ে দিন। আপনি পুলিশ ছাড়া আপনার ক্ষমতা দেখান। আজকে তাই হয়েছে, পুলিশ নেই আপনার পাশে। আপনার যে হুম্বি তম্বি, সাধারণ মানুষকে অপমান, অবজ্ঞা, এর জবাব তো আপনাকে দিতেই হবে অভিষেক ব্যানার্জি। এদিকে কণ্ঠস্বরের নমুনা মামলায় হাইকোর্টে ফের ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্রুত শুনানির আবেদন ফের খারিজ হাইকোর্টে। দ্রুত শুনানির আর্জি খারিজ করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। মঙ্গলবারের কোনো আবেদনই শুনব না, মঙ্গলবার আবেদন করুন, তারপর বিবেচনা করব, মন্তব্য বিচারপতির। বুধবার অভিষেককে কণ্ঠস্বরের নমুনা দিতে নির্দেশ বিধাননগর আদালতের। এখন এদের খারাপ সময় চলছে। সবাই বুঝে গেছে যে যেভাবে লুট এবং সন্ত্রাস এরা চালিয়েছে, অতএব এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য সর্বত্র সবাই তৈরি আছে। আদালতে বারবার ধাক্কা খাচ্ছে কেন? আদালতে তো বুঝতে পারছে যে একটা শর্ট পরীক্ষা করাতে কি আসে যায়, শর্ট পরীক্ষা করাতে এত বাধা কিসে? তার মানে কোনো একটা গড়বড়ে ব্যাপার আছে, সেই জন্য এটা করছে। আমি মনে করি এটা আবার একটা বড় সেটব্যাক ছাড়া আর কিছু। সেই কারণের জন্য এই অবস্থা আরো চলবে, কণ্ঠস্বর পরীক্ষা হোক, এটাই সবাই চাইছে। মগের মুলুকের মতো একটা ব্যাপার, মানে আমি যা বলে দেবো সেটাই আইন, আমি যা চাইবো সেটাই আইন, সেটা তো কোনো ধাক্কা পড়েছে এখনো। মানে এই যে ডিনায়াল মোড, এই ডিনায়াল মোডটা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর। এখনো একটা ডিনায়াল মোডে হচ্ছে এই চার্টার্ড ব্যুরোক্র্যাট তিনি মুভ করছেন। ডিনায়াল মোডে মুভ করছেন বলেই এখনো বাস্তবটা মেনে নিতে সমস্যা হচ্ছে, যে কারণে কোর্টে অযথা দৌড়াদৌড়ি করছেন আর কোর্ট প্রতিবার রায় দিচ্ছে। তো স্বাভাবিকভাবে কোর্ট যে বিষয়ে রায় দিয়েছে, উনি কোর্টের ঊর্ধ্বে নন, আপনি কোর্টের ঊর্ধ্বে নন, আমরা কেউ কোর্টের ঊর্ধ্বে নই। স্বাভাবিকভাবে এটা মহামান্য আদালত যা বলেছেন সে সবাইকেই মানতে হবে, মানে ল অ্যাবাইডিং সিটিজেন হলে মানতে হবে। কণ্ঠস্বরের নমুনা মামলায় হাইকোর্টে ফের ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্রুত শুনানির আবেদন ফের খারিজ হাইকোর্টে। দ্রুত শুনানির আর্জি খারিজ করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। মঙ্গলবারের কোনো আবেদনই শুনব না, মঙ্গলবার আবেদন করুন, তারপর বিবেচনা করব, মন্তব্য বিচারপতির। বুধবার অভিষেককে কণ্ঠস্বরের নমুনা দিতে নির্দেশ বিধাননগর আদালতে। নিশ্চয়ই মনে আছে আপনাদের। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন লাইভে, আমাদের সহকর্মী শ্রাবন্তী। বিধাননগর আদালত নির্দেশ দিয়েছে যে কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে, অন্যদিকে বারবার হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন এবং ধাক্কা খাচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতে আর কোন কোন আইনি সহায়তার রাস্তা বাকি রইল, নাকি পুরোটাই শেষ? শুভজিৎ, এর আগে যখন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলাটি শুনছিলেন, তিনি মামলাটি ছেড়ে দেন, যার ফলে এই নতুন এজলাসে তাকে ফের নতুন করে আবেদন করতে হয়েছে। কিন্তু বিচারপতি ঘোষের একটি পর্যবেক্ষণ ছিল যে যখন তদন্তকারী অফিসাররা মনে করছেন যে এই কণ্ঠস্বরের নমুনার প্রয়োজন রয়েছে, তাহলে আদালত কি সত্যি সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে? এই পর্যবেক্ষণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ এই পরে বিচারপতি সৌগত ভট্টাচার্য মঙ্গলবার মামলাটি শুনবেন, সেখানে এই পর্যবেক্ষণ নিশ্চিতভাবে আসবে। আজকে সকালবেলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী যখন আলাদা করে মেনশন করেন, তিনি বারবার বলেন যে দ্রুত শুনানির আর্জি আজকের অন্তত মামলাটি শোনা হোক। সেখানে বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলাটি শুনতে চাননি, সোমবারেও রাখা হয়নি, মঙ্গলবার সময় দেওয়া হয়েছে এবং সেই সময়ের মধ্যে যদি শোনা হয় তাহলে কণ্ঠস্বরের নমুনা কি সত্যিই দিতে হবে সেটা তিনি বিচার করবেন। যদিও আইনজীবী মহলের একাংশের ধারণা বিচারপতি ঘোষের এই পর্যবেক্ষণ সেখানেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে। শুভজিৎ, ধন্যবাদ। কোর্টের আমি নিশ্চয়ই কোর্টের বিষয়ে কোনো মন্তব্য করব না। এটা কোর্টের রায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনে লড়াইটি লড়েছেন, ফলে কোর্ট কিছু বললে আমি সেই বক্তব্য বলবো না। আদালত অবমাননা মামলায় হাইকোর্টে অভিষেকের অস্বস্তি বাড়ালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুধু মমতার হয়ে সওয়াল করতে চান, জানিয়ে দেন কল্যাণ। অভিষেকের আইনজীবীকে জানতে চান বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। ইতস্তত করেন কল্যাণ। ডিটেল নেব শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তী,
দেখো, বিষয়টি যত সময় গড়াচ্ছে ততই বোধহয় কোথাও ক্রমশ জটিল হয়ে যাচ্ছে। কারণ আজকের 21শে জুলাইয়ে মামলা, সেটি একটি কন্টেম্প্ট অফ কোর্ট মামলা, অর্থাৎ আদালত অবমাননার মামলা ছিল, যেখানে কন্টেম্প্ট অফ কোর্টে যে সমস্ত ব্যক্তিদের পার্টি করা হয় তাদের আইনজীবীদের বক্তব্য রাখতে হয়। আজকে শুরুতেই বিচারপতির কাছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করছেন। এই মামলার আরেকজন রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাহলে তার আইনজীবীকে এই প্রশ্ন করেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে তিনি মন্তব্য করেন যে যদি কোনো আইনজীবী না থাকে তাহলে যে কোনো সময় রুল জারি করা হতে পারে তার বিরুদ্ধে। যদিও ওকালতনামা ছিল, সেই হিসেবে আলাদা করে কোনো পদক্ষেপ নেয়নি কোর্ট। পরবর্তী সময় হলফনামা চাওয়া হয়েছে। এখন শুভজিৎ, এটা গুরুত্বপূর্ণ যে যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটমাট হয়ে গেছিল বলে মনে করা হচ্ছিল, কারণ বড় একজন অভিভাবক এমনটাই মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভবিষ্যতে তার মামলা হয়তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় করতে পারেন এমনটা মনে করা হয়েছিল। যদিও আজকের 21শে জুলাই এর মামলায় আরেকবার স্পষ্ট হয়ে গেল যে এখনও পর্যন্ত সম্ভবত সেই ধরনের কোনো স্পষ্ট বার্তা কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাননি, যার ফলে এখনও তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী নন। অন্তত এই মামলাটা সেটা আরেকবার প্রমাণ করছে। ধন্যবাদ শ্রাবন্তী। যে কথা বলছিল যে একটা সময় মনে করা হয়েছিল সবকিছু হয়তো মিটমাট হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে, কিন্তু তার আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন শুনুন। 12:30টার সময় আমার ছেলেকে টেক্সট করে বলেছে যে আমার থাকার দরকার নেই, অয়ন ভরচাস থাকবে। তো আমি মামলা ছেড়ে দিয়েছি। এত জুনিয়র ছেলেরা থাকবে, আর আমি 45 ইয়ার্স প্র্যাকটিস। একটা সিনিয়র লয়ারের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, কীভাবে তা শুনতে হয়, তা তো বললো সেটা কিচ্ছু জানে না, এত অ্যারোগ্যান্ট। সময় থেকে শিক্ষা পেল না। আমি তো ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই। বুঝতে হবে যে ওর জন্য দলটার সর্বনাশ হয়েছে, সেটা যদি না বোঝে তাহলে আর কিচ্ছু করার নেই। আমি হচ্ছে পশ্চিমবাংলার নাম্বার 1 সৎ পলিটিশিয়ান, আমি বলে দিলাম। আর ওর জন্য আজকে আমাদের চোর শুনতে হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আর জানে না কত পরিশ্রম করতে কি করতে হয়। ও সবাইকে ধরে নিয়েছে ওরও ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি। হবে না এসব, আমি পারবো না। আমি মমতা দিও বেছে নিক, কী করবে? অভিষেককে নিয়ে থাকবে না আমার মতো যারা অভিষেকের প্রতি যারা ক্ষুব্ধ তাদের নিয়ে থাকবে? This is a hard decision to take. অবশ্যই আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম কিছুক্ষণ আগেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য, তার পাশাপাশি আমরা অন্যান্য খবরের দিকেও নজর রাখবো। যেমন এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখছি, মমতা জামানায় দুর্নীতি খুঁজতে তৈরি মন্ত্রী গোষ্ঠী। গত 15 বছর ধরে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে কি আর্থিক অনিয়ম ও দুর্নীতি হয়েছে তার গভীর অনুসন্ধান শুরু করতে চলেছে নতুন সরকার। তারপর প্রকাশ করা হবে একটি শ্বেতপত্র। গতকাল নবান্নে মন্ত্রিসভার বৈঠকে একটি শক্তিশালী মন্ত্রিগোষ্ঠী গঠন করেছে রাজ্য সরকার। বিশেষ মন্ত্রিগোষ্ঠীর শীর্ষে থাকবেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, সদস্য হিসেবে থাকবেন শিল্পমন্ত্রী তাপস রায় সহ আরও 2 গুরুত্বপূর্ণ মন্ত্রী। হোয়াইট পেপার যখন আমরা তো বহুবার আগের সরকারকেও বলেছিলাম হোয়াইট পেপার বের করতে, বিজিবিএসে কত ইনভেস্টমেন্ট হলো, কোন সেক্টরে ইনভেস্টমেন্ট হলো, কোন সেক্টরে কত ছেলে মেয়ে চাকরি পেল, আমরা বারবার জানতে চেয়েছি। সুতরাং আমরা যখন নিজে থেকে বলছি একটা কমিটি মাননীয় মুখ্যমন্ত্রী গঠন করছেন, সেখানে তো এটা ভাববারই বিষয় যে আমরা জানাতে চাই আপনাদের আমরা কি করছি, কত ইনভেস্টমেন্ট এলো, আমরা কোথায় কোন সেক্টরে ইনভেস্টমেন্ট আনছি, কত ছেলে চাকরি পাচ্ছে, এটা আমরা জানাতে চাই। এবার সেই ডিউরেশনটা আজকে ঠিক হয়নি, কিন্তু আজকে তো শুধু কমিটি, কে চেয়ারপারসন হবেন আর কতজন থাকবেন সেটাই শুধু ঘোষণা হয়েছে। তো আমাদের খুব লং টার্ম এবং ডিটেলস প্ল্যানিং আছে মাননীয় মুখ্যমন্ত্রী। ভালো লেগেছে মুখ্যমন্ত্রী বলেছেন যে তৃণমূলের জমানার দুর্নীতির হোয়াইট পেপার প্রকাশ করবেন। স্বাগত জানাচ্ছি। তৃণমূলের বিগত মমতার পরিবারের অবাধ বিচরণ ক্ষেত্র হয়েছিল এবং পিসি ভাইপো মিলে নানান সাঙ্গ সাকরেদের দিয়ে যা করেছিল তার হোয়াইট পেপার বেরো, আর আইনি ব্যবস্থা নেওয়া হবে। শুধু প্যারেড করে ঘোরালে হবে না, বেআইনি অস্ত্রশস্ত্র উদ্ধার করতে হবে, টাকা পয়সা যা লুট করেছে সেটা উদ্ধার করতে হবে।
শ্বেতপত্র প্রকাশ নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত কি বলেছিলেন আপনাদের শোনাবো। আমরা অনেক ডিপার্টমেন্টের এক এক করে শ্বেতপত্র বা হোয়াইট পেপার আনবো, যে ধরনের দুর্নীতি হয়েছিল, সব ডিপার্টমেন্টে, কোনো ডিপার্টমেন্ট বাদ যাবে না। অর্থনীতিতে অর্থ ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট বলবে যে তাদের এই ধরনের কি ধরনের অব্যবস্থার কারণে আমাদের এত বড় একটা ঋণের বোঝা হলো। কোনো কোনো ডিপার্টমেন্ট বলবে যে তাদের কেন প্রজেক্টগুলো অর্ধ সম্পূর্ণ হয়ে পড়ে চলল। কোনো কোনো ডিপার্টমেন্ট বলবে যে তাদের রিক্রুটমেন্টের মধ্যে এত দুর্নীতি কেন হয়েছিল। আর সব ডিপার্টমেন্টই কন্ট্রোলার আর অডিটর জেনারেলের যে রিপোর্টগুলো এসছে, যেগুলো আপনারা দেখতে পাননি এতদিন ধরে, আমরা কেউই দেখতে পাইনি, সেইগুলোকে আমরা পাবলিশ করে দেখাবো। একটা চোরকে ছাড়া হবে না, কোন চোরকে ছাড়া হবে না, পরিষ্কার ভাবে বলে দিয়ে গেলাম। আমরা শপথ নিয়েছি গুন্ডা, মাফিয়া, তোলাবাজ, লাল চুল, কানে দুল একটারও জেলের বাইরে থাকবে না। এই সেশনে বিল আসছে, অনেকেই ভাবছেন 2 মাস থাকলাম তারপরে আইনি লড়াই করে জামিনে বেরিয়ে এলাম। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। হরিষ্ঠ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদ গুলোতে, কলকাতার রাস্তায় রাত্রিবেলা ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো। এদিকে ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। উত্তরকন্যায় একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর। কি কর্মসূচি, কাদের সঙ্গে বৈঠক করবেন, কি নিয়ে বৈঠক করবেন, ডিটেল নেব প্রসেনজিতের কাছ থেকে। প্রসেনজিৎ, প্রসেনজিতের সঙ্গে আমরা যোগাযোগ করব। ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। উত্তরকন্যায় একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর। বর্ষায় উত্তরবঙ্গের পরিস্থিতি এবং ফ্লাড কন্ট্রোল ব্যবস্থা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় নির্দেশ দেবেন। আজই সন্ধ্যায় কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়ি যাওয়ার আগে সকালে নিউ টাউনে কনভেনশন সেন্টারে বিধায়কদের নিয়ে অনুষ্ঠিত বিশেষ কর্মসূচিতে যোগ শুভেন্দু অধিকারীর। উত্তরবঙ্গ থেকে সন্ধ্যায় ফিরে ফের কনভেনশন সেন্টারে নৈশভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যাবেন মুখ্যমন্ত্রী। যাব প্রসেনজিতের কাছে। প্রসেনজিৎ, ডিটেল দাও। একদম, দেখো আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তরকন্যায় আসবেন। কিছুদিন আগেই যেটা ময়নাগুড়িতে পথ দুর্ঘটনা হয়েছিল, তাদের 6 জনের অন্তত মৃত্যু হয়, এবং সেই ঘটনার পর যারা মৃতদের পরিবার তাদেরকে কিন্তু ক্ষতিপূরণ দেওয়ার কাজটা আজকে হবে। মুখ্যমন্ত্রী নিজে তাদের পরিবারের সঙ্গে কথা বলবেন, যে পরিজনরা ইতিমধ্যে উত্তরকন্যায় এসে পৌঁছেছেন। আমি একবার উত্তরকন্যার দিকটা দেখাবো। গোটা উত্তরকন্যাকে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। মুখ্যমন্ত্রী আসছেন, বাগডোগরা বিমানবন্দরে নেমে সোজা তিনি উত্তরকন্যায় এসে পৌঁছাবেন। এই পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি, যেহেতু বর্ষাকালীন পরিস্থিতি উত্তরবঙ্গের ক্ষেত্রেও পাহাড়ে বিভিন্ন জায়গায় ধস নামছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই এলাকাগুলোতে বাড়তি বন্যার আশঙ্কা রয়েছে, সেই সমস্ত জায়গা থেকেই কিন্তু এই সামগ্রিক যে পরিস্থিতি, তাতে সরকারি দপ্তরগুলো কী কী পদক্ষেপ করার জন্য প্রস্তুত আছে, এই সমস্ত দিকগুলো খতিয়ে দেখার কাজটা মুখ্যমন্ত্রী করবেন, এবং বিকালে তিনি কলকাতা ফিরে যাবেন। ধন্যবাদ। উত্তরকন্যা বলা হয়েছিল যে একেবারে নর্থ বেঙ্গলের সেক্রেটারিয়েট হবে এবং সব ব্যাপারে কলকাতায় যেতে হবে না, এইখানে একটা সেলফ সাফিসিয়েন্ট সেক্রেটারিয়েট থাকবে, কাজকর্ম করবে। তা সেটা মুখ্যমন্ত্রী কয়েকবার এসছেন, তার সেটাও সাধুবাদ জানাচ্ছি। কিন্তু সে তো মমতাও আসছেন, ভিসি পাহাড়ে গেলেন, দেখলেন, ছবি তুললেন আইপ্যাডে, এবং সব পাহাড় জয় করে নিয়েছেন, পাহাড় আসতে আরম্ভ করে দিয়েছে। তো তা তো নয়, আইন শৃঙ্খলা প্রশ্ন হোক, মানুষের ঐক্যের প্রশ্ন হোক, সেটাকে অ্যাড্রেস করতে হলে এখানে একেবারে নির্দিষ্টভাবে যাতে একটা মিনি সেক্রেটারিয়েট কিন্তু ফুল ফ্লেজেড যাতে রান করে, তার ব্যবস্থা হওয়া উচিত।
বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচি। লোকসভার স্পিকার ওম বিড়লার হাতে কর্মসূচির উদ্বোধন। নিউ টাউন কনভেনশন সেন্টারে দুদিন ধরে চলবে কর্মসূচি। কর্মসূচিতে কি কি হতে চলেছে আমরা জানবো আমাদের রিপোর্টার প্রদীপ্ত কার্তিক ঘোষের কাছ থেকে। প্রদীপ্ত, দেখো, ইতিমধ্যেই উদ্বোধনী যে কার্যক্রম সেই কার্যক্রম শেষ হয়েছে এবং সেখানে মূলত এই রাজ্যের বিধানসভার ইতিহাস যেমনভাবে শুভেন্দু অধিকারী তিনি তুলে এনেছেন, একইভাবে আমরা যদি বিরোধী দলনেতার দিকে তাকাই, তিনি পরিবারবাদের সঙ্গে গণতন্ত্রের লড়াইকে তিনি তুলনা করেছেন। আবার লোকসভার স্পিকার ওম বিড়লা তিনি যে প্রসঙ্গ এনেছেন তা হলো যে বিধায়কদের কীভাবে কাজকর্ম করা উচিত, বিধায়কদের থেকে মানুষের যে প্রত্যাশা থাকে সেই প্রত্যাশা পূরণের জন্যে বিধায়কদের বিধানসভাকে কাজে লাগানো উচিত। এবং বহু দিন ধরেই এটা বিধানসভার রোজকার হয়তো চিত্র হয় না, কিন্তু প্রায়শই একটা চিত্র হয় যে কোনো বিধায়কের নিজের বলা হয়ে গেল এবং তারপর তিনি বেরিয়ে গেলেন। এই চিত্র বদলের কথা বলছেন লোকসভার স্পিকার। আবার সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তিনি বলছেন এখনও এই দেশের গণতন্ত্রের ক্ষেত্রে যেটা বিপজ্জনক হয়ে উঠছে তা হলো যে টাকা দিয়ে কখনো কখনো ভোটারদেরকে কেনা হচ্ছে। হরিবংশ সিং যিনি রয়েছেন ডেপুটি চেয়ারম্যান রাজ্যসভার, তিনি একদিকে যেমন দীর্ঘদিনের তার অভিজ্ঞতার কথা শেয়ার করছেন নতুন বিধায়কদের সঙ্গে, একই রকমভাবে আমরা দেখলাম যে এই মুহূর্তে যেটা চলছে তা হলো যে বিধানসভার রীতিনীতি কী হতে পারে, বিধায়কদের কী কাজকর্মের সঙ্গে যুক্ত থাকা উচিত। এবং সেক্ষেত্রে যে এই মুহূর্তে যেহেতু প্রযুক্তির ব্যবহার অনেকটা বেড়েছে, ফলে সেই প্রযুক্তির ব্যবহারকে কাজে লাগানোর প্রসঙ্গ বারংবার আলোচনায় উঠে আসছে। এবং পশ্চিমবঙ্গ বিধানসভা যেহেতু দিন কয়েক আগে নতুন সরকার আসার পর, বিজেপি নেতৃত্বাধীন সরকার আসার পর অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে অন্যান্য বিধানসভার সঙ্গে জুড়েছে, ফলে সেই গোটা প্রক্রিয়ার মধ্যে কিভাবে পশ্চিমবঙ্গের বিধায়করা পৌঁছাবেন সেই কথাও কিন্তু বারংবার উঠে আসছে। বিধায়কদের যে প্রশিক্ষণ শিবির সেই আলোচনার মধ্যে উঠে আসছে এবং একই সঙ্গে বাজেট কিভাবে তৈরি করতে হয়, কিভাবে আর্থিক অনুদানকে কাজে লাগাতে হয়, সমস্ত বিষয় নিয়েই আলাপ আলোচনা চলছে। এই মুহূর্তে তার প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয়ার্ধ চলছে। দেখো, সকল আমরা যাদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি তাদের বক্তব্য যে নতুন তারাও বিধায়ক হিসাবে নতুন এসেছেন, ফলে তারাও শিখতে এসেছেন এবং লোকসভা স্পিকার যে কথা বলছেন শেখার কোনো শেষ নেই, শেখার প্রসঙ্গ কিন্তু তারাও সামনে নিয়ে আসছেন। যদিও বিরোধী শিবিরের একজন বিধায়ক, বেলেঘাটার তৃণমূল কংগ্রেসের নির্বাচিত বিধায়ক, যিনি কালীঘাট তৃণমূলের বিধায়ক বলেই পরিচিত, কুণাল ঘোষ, তিনি কিন্তু একেবারে প্রদীপ প্রজ্বলনের পর তিনি বেরিয়ে যান এবং তার বক্তব্য দল ভাগানোর খেলা খেলছেন দুই স্পিকার, ফলে তাদের বক্তব্য তিনি শুনতে চান না। কিন্তু সেটা একেবারেই ব্যক্তিগত সিদ্ধান্ত, তার কারণ সেই শিবিরেরও একাধিক বিধায়কের সঙ্গে আমাদের কথা হয়েছে, তাদের বক্তব্য এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা সকলেই নতুন, ফলে এই ওরিয়েন্টেশন ক্যাম্প আমাদের জন্য। আপাতত ধন্যবাদ তোমায়। ज़्यादातर वेस्ट बंगाल में इस बार नए एमएलए चुन के आए हैं, उनके लिए ओरिएंटेशन प्रोग्राम बहुत ज़रूरी होता है। कलकत्ता का असेंबली का एक अपना पहचान था और हम चाहते हैं कि यहाँ वेस्ट बंगाल का असेंबली में बहुत अच्छा डिबेट डिस्कशन हो, अच्छा कानून बने, यहाँ पश्चिम बंगाल का भविष्य का निर्माण इस वेस्ट बंगाल लेजिस्लेटिव असेंबली में हो और यहाँ डिबेट एंड डिस्कशन लोगों का भला के लिए हो, इसलिए हम भी आए हैं। মতের ভিন্নতা গণতন্ত্রের স্বাভাবিক বৈশিষ্ট্য, কিন্তু সেই মতভেদ যেন সর্বদা সংসদীয় স্বাধীনতা, সংবিধানের মূল্যবোধ এবং গণতান্ত্রিক সংস্কৃতির পরিসরের মধ্যেই সীমাবদ্ধ থাকে, সেই দায়িত্ব আমাদের সকলের। পশ্চিমবঙ্গ বিধানসভার গৌরবোজ্জ্বল ঐতিহ্য রয়েছে। এই বিধানসভায় বহু প্রাজ্ঞ, দূরদর্শী এবং জ্ঞানমুখী আইন প্রণেতার অবদানে সমৃদ্ধ হয়েছে। এই ঐতিহ্যকে সমুন্নত করা, আগামী প্রজন্মের জন্য আরও সমৃদ্ধ করে যাওয়া এবং আমাদের সকলের নৈতিক এবং সাংবিধানিক দায়িত্ব। দেখা যাক কী হয়। শুরুতেই যেহেতু এই ওরিয়েন্টেশনের মধ্যে প্রোগ্রামটা হচ্ছে, তো স্বাভাবিকভাবে যারা নতুন বা যারা শাসক বিরোধী যারাই আছেন, অবশ্যই আমি করবো বিরোধী মানে এ নয় যে তথ্যের বাইরে গিয়ে শুধু বিরোধিতা করার জন্য ভুংভাং কথা বলবে, সেটাও যেমন বন্ধ হবে। বিরোধী করাতে তথ্যভিত্তিক বিরোধিতা হবে এবং শাসক সেটাকে গ্রহণ করবে। হয়েছিল বিধানসভাকে এইভাবে সুষ্ঠু পরিচালনার ব্যাপারে এত দীর্ঘ ইতিহাস বিধানসভার আগে এরকম না, এই ওরিয়েন্টেশন এই ধরনের প্রোগ্রাম হয়নি। আমি মাননীয় লোকসভার অধ্যক্ষ এবং মাননীয় বিধানসভার অধ্যক্ষকে পূর্ণ সম্মান দিয়েও বলছি
আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, আসাটা আমার কর্তব্য ছিল। এখানে বন্দে মাতরম, জনগণ এবং যতক্ষণ প্রদীপ প্রজ্বলন হয়েছে আমি ছিলাম, কিন্তু এনাদের কারুর বক্তব্য শুনবো কিনা সেটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এটা প্রতিবাদ। আমাকে যে স্পিকার বলতে দেননি চক্রান্তমূলকভাবে, যে স্পিকার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কণ্ঠরোধ করলেন, তো এখন তিনি সুকণ্ঠে বলবেন আর আমি শুনবো? আমি কেন শুনবো? আমি শুনবো না। আর লোকসভার অধ্যক্ষ তিনি তৃণমূলকে ভাঙার জন্য তিনি এন্টারটেন করেছেন একটা ব্রেকওয়ে গ্রুপকে, আর রাজ্যের তিনিও একটা গ্রুপকে তিনি মদত দিয়েছেন। আমি তাদের কথা শুনবো কেন? আমি অনুষ্ঠানে এসেছি, আমি বিধায়ক, আমি অনুষ্ঠান বয়কট করিনি, আমি রেজিস্ট্রেশন করিয়েছি, আমি এসছি, আমি সই করেছি, কিন্তু ওনাদের কাছ থেকে পরিষদীয় জ্ঞান আমি নেব না। এটা আমার নীতিগত নিজের সিদ্ধান্ত। এটা তো অধিবেশনের বিষয় নয় যে একটা সংগঠিত কোনো সিদ্ধান্ত হবে। বিধায়কদের পাঠশালায় হাজির হয়েও মুখ্যমন্ত্রীর নিশানায় তৃণমূল জমানা। স্বাধীনতার পর এত খারাপ অবস্থা বাংলার ছিল না। গত 15 বছরে সাংসদ বিধায়কদের কোনো মর্যাদা ছিল না। কোনো সরকারি অনুষ্ঠানে বিরোধী বিধায়ক সাংসদদের ডাকা হতো না। বিরোধী দলনেতাকেও মর্যাদা দেওয়া হয়নি। কিন্তু পালাবদলের পর সেই সংস্কৃতি বদলেছে, দাবি মুখ্যমন্ত্রী। বিরোধীদের সঙ্গে নিয়েই রাজ্যের উন্নয়নের ডাক। स्वतंत्रता का बाद कॉन्स्टिट्यूशन जब हुआ उसका बाद इतना बुरा हालत बंगाल में नहीं था। पहले तो 34 इयर्स पार्टी ऑफिस से सब होता था, असेंबली से कुछ नहीं होता। और पिछले 15 साल तो क्या हुआ, जो सिस्टम हो गया था, एमएलए एमपी का कोई मर्यादा नहीं है। एक वीडियो, एक थानादार वो एमएलए का फोन भी नहीं पकड़ता था। कोई सरकारी कार्यक्रम उसमें आप लोग को इनविटेशन नहीं मिलता था। पॉलिटिकल आइडेंटिटी को देखते हुए उनको इनविटेशन मिलता था। ये ठीक नहीं है। लेकिन आज हालत बदल गया, जनता ने बदल दिया, पूरा मौसम बदल गया। मैंने 5 बार ये 1.5 महीने में एडमिनिस्ट्रेटिव रिव्यू मीटिंग किया, सब एमएलए को बुलाया, मेरा पार्टी का एमएलए लोग को भी बुलाया, ऑपोजिशन का एमएलए लोग को भी बुलाया। पिछले 5 साल में एलओपी था, एक भी एडमिनिस्ट्रेटिव मीटिंग में नहीं बुलाया। मुझे 5 बार असेंबली से सस्पेंड किया। 60 महीने के अंदर 11.5 महीने असेंबली का बाहर एलओपी था। हर बजट सेशन, इंपॉर्टेंट सेशन जब आता था उसको सस्पेंड कर दो, उसको सस्पेंड कर दो। इस तरीके से हालत था। ফুল অ্যান্ড ফাইনালে শুভজিতের সঙ্গে আমি লিমা রয়েছি। আর শুভজিৎ, এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন মানে তৃণমূল কার দখলে থাকবে তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের দাবি এবং পাল্টা দাবির ভিত্তিতে তাদের চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশন। মমতা, ঋতব্রত দুপক্ষকেই কিন্তু চিঠি দেওয়া হয়েছে। আগামী 6 জুলাই সোমবারের মধ্যে দুজনের জবাব চেয়েছে কমিশন। কি বলা হয়েছে তাতে? সোমবার বিকেল 5:30টার মধ্যে নথিপত্র সহ তাদের বক্তব্য জানাতে হবে। আরও একবার আপনাদের জানিয়ে রাখতে চাইব, কার দখলে তৃণমূল থাকবে এটা তো এই মুহূর্তে বড় প্রশ্ন। তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের দাবি এবং পাল্টা দাবির ভিত্তিতেই তাদের চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই আপনারা জানেন যে দুপক্ষই গিয়েছিল এবং সেখান থেকে দাঁড়িয়ে এবার কিন্তু তাদের কাছ থেকেই চিঠি চাওয়া হয়েছে। এই চিঠিতে ঠিক কি কি বলা হয়েছে আমরা একটু ডিটেলে বোঝার চেষ্টা করি আমাদের রিপোর্টার জ্যোতির্ময় কর্মকারের কাছ থেকে। জ্যোতির্ময়, দেখো, জাতীয় নির্বাচন কমিশন তারা দুপক্ষের কাছ থেকেই জানতে চেয়েছে যে তারা যে প্রকৃত তৃণমূল হিসেবে নিজেদের দাবি করছে সেই দাবির সমর্থনে তাদের কাছে কি কি তথ্য প্রমাণ ডকুমেন্টস রয়েছে তা সোমবার বিকেল 5:30টার মধ্যে জাতীয় নির্বাচন কমিশনে জমা দিতে হবে। এক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, ঋতব্রত তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে 2025-এর ফেব্রুয়ারি মাসের পরে জাতীয় যে কর্মসমিতি ছিল সেই জাতীয় কর্মসমিতি সম্পূর্ণভাবে তা ইনভ্যালিড হয়ে গিয়েছে। নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ চেয়ারম্যান নয়। অপর দিক থেকে দাঁড়িয়ে মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের দাবি যে যারা এই উদ্যোগ নিচ্ছে অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাকেই আগে থেকে বহিষ্কার করা হয়েছে, স্বাভাবিকভাবেই তার কোনো পদক্ষেপই এক্ষেত্রে বৈধ নয়।
এবং অপর দিক থেকে ঋতব্রত দাবি করছেন যে তাকে ইতিমধ্যেই তিনি কোর্টে এই বিষয়টি ফায়সালা হয়ে গিয়েছে যে এই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কনস্টিটিউশনে কোথাও এই বহিষ্কার করার কোনো প্রভিশনই নেই। এই প্রত্যেকটা বিষয় যখন জমা পড়বে জাতীয় নির্বাচন কমিশন খতিয়ে দেখবে, দুপক্ষকেই একের পর এক বারবার তারা শুনানিতে ডাকবে এবং তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ধন্যবাদ জ্যোতির্ময়। এদিকে ঘাসফুলে জোরদার হয়েছে আসল আর নকলের লড়াই। ঋতব্রতদের বেকায়দায় ফেলতে কালীঘাটের অস্ত্র মমতা সই। 6 জুলাই কমিশনে নথি জমার আগে কনফিডেন্ট মমতা শিবির। যারা নিজেদের আসল তৃণমূল বলে দাবি করছে তারা আসলে বেঈমান। ঋতব্রত শিবিরের বিধায়কদের নমিনেশনও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর। তাহলে কি এই স্বাক্ষরকেই হাতিয়ার করতে চলেছে কালীঘাট শিবির? সৌরভ। শুভজিৎ, প্রথমেই যে কথা বলবার তা হলো যে তৃণমূল কংগ্রেস এক্স্যাক্টলি কি পদক্ষেপ তারা নিচ্ছেন তা কিন্তু প্রকাশ্যে তারা আনছেন না। যেটুকু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের ওপর যাদের আস্থা রয়েছে তাদের তরফ থেকে কথা বলে যেটুকু জানা যাচ্ছে, তারা যে বিষয়গুলির ওপর জোর দিচ্ছেন যে ঋতব্রত শিবিরের যে নমিনেশন, সেই নমিনেশনে স্বাক্ষর কার? স্বাক্ষর মমতা বন্দ্যোপাধ্যায়ের। সুতরাং এটা স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনেই তারা বিধায়ক হয়েছেন। এবং বিদ্রোহী কারা? বিদ্রোহী হচ্ছেন মূলত বিধানসভার বিধায়করা এবং কিছু সাংগঠনিক নেতারা। তৃণমূল কংগ্রেসের কি দাবি? তৃণমূল কংগ্রেসের দাবি যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে বিগত যে সম্মেলন নেতাজি ইন্ডোর, যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ারপারসন করা হয়েছিল, সেখানে শুধুমাত্র বাংলা নয়, বাংলা, মেঘালয় সহ অন্যান্য সমস্ত জায়গা থেকে কিন্তু প্রতিনিধিরা এসেছিলেন এবং সেখানে অল ইন্ডিয়া কমিটি তৈরি হয়েছিল। এই সমস্ত নথি দিয়ে কিন্তু সোমবারের মধ্যে তৃণমূল কংগ্রেস দাবি করবে যে সামগ্রিকভাবে এই দলটা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তারই অনুমোদনে বিক্ষুব্ধ কয়েকজন তারা গেছেন এবং বিশেষত দুজন যারা এই নেতৃত্ব দিচ্ছেন তারা দল থেকে বহিষ্কৃত। ধন্যবাদ সৌরভ। আমাদের সব ডকুমেন্টেশন জমা দিয়েছিলাম ইসিআই এর কাছে। গণেশ কুমার, যিনি চিফ ইলেকশন কমিশনার, তিনি আমাদের জানিয়েছিলেন যে ওনারা যত তাড়াতাড়ি সম্ভব আবার যোগাযোগ করবেন। সন্ধ্যের দিকে মেল আসে আমাদের অফিসিয়াল মেল এবং আমার মেলেও আমি মেল দেখি যে আগামী সোমবার মানে 6 তারিখ আর কি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের যা বক্তব্য আছে সেটা লিখিতভাবে জানাতে হবে। তো স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন অ্যাপেক্স বডি, সর্বোচ্চ নিয়ামক সংস্থা এক্ষেত্রে। সুতরাং তারা যেটা জানিয়েছেন আমরা সোমবার দিন যে নির্দিষ্ট সময় আছে তার আগেই হচ্ছে আমরা আমাদের বক্তব্য লিখিত আকারে নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেব। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একই মেল দিয়েছেন। ওনাকে যে মেলটা দেওয়া হয়েছে তাতে কপি করা হয়েছে আমাকে, আর আমাকে যে মেলটা মানে ওনার নামে যে চিঠি সেটার কপি আমাকে দেওয়া হয়েছে এবং আমাকে যে চিঠিটা দেওয়া হয়েছে সেটাতে ওনাকেও কপি করা হয়েছে। দুটো মেলই আলাদা আলাদা এসেছে। এটা তো ইলেকশন কমিশনকে দিয়ে বিজেপি এটা করাচ্ছে। বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে ভয় পায়, ফলে যেন তেন প্রকারে বিরোধী বেঞ্চে পাঠিয়েও তাদের শান্তি হয়নি। তারা এখন তৃণমূলকে কিভাবে ডিস্টার্ব করে যায়। আরে কর্মীরা, সমর্থকরা সবাই আছে তৃণমূল কংগ্রেস নেত্রীর সঙ্গে। ফলে এটা একদম ইলেকশন বিভিন্ন রাজ্যে যে খেলাটা খেলছে বিজেপি, যাদের মনে করছে সেই জায়গাটায় তারা হচ্ছেন মূল বিরোধী, তাদেরকে ডিস্টার্ব করো, ভাগ করে দাও, তাদের মধ্যে থেকে দু একটা কুনকি হাতিকে, বেঈমানকে খুঁজে নাও, তাদেরকে দিয়ে বিভিন্নভাবে অপারেট করো। এই ধরনের খেলা খেলছে তারা। যে খবর পাচ্ছি আমরা, ঋতব্রতদের বেকায়দায় ফেলতে এবার কালীঘাটের অস্ত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সই। 6 জুলাই কমিশনে নথি জমার আগে কনফিডেন্ট মমতা শিবির। যারা নিজেদেরকে আসল তৃণমূল বলে দাবি করছেন তারা আসলে বেঈমান। ঋতব্রত শিবিরের বিধায়কদের নমিনেশনও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষরই রয়েছে। এই স্বাক্ষরই কি তাহলে আগামীতে হাতিয়ার হতে চলেছে? শুভময় মৈত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক। শুভময় বাবু, একটা স্বাক্ষর সেটা কি অনেক কিছু করে দিতে পারে, নাকি দলের সংগঠন যেটা সেটাই মূল? মাফ করবেন, দলের সংবিধান যেটা সেটাই মূল? হ্যাঁ দেখুন, এইখানে না আমাদের যে বিভিন্ন আইন কানুন আছে, সম্ভবত 1968 একটি আইন আছে যাতে বলা হচ্ছে যে জনপ্রতিনিধি এবং তাদের যে সাংগঠনিক লোকজন যেখানে বেশি আছেন তারাই এইটি পাবেন। এবার 2022-এ যখন শিবসেনার ক্ষেত্রে ঘটেছিল তখন কিন্তু বেশি লোক চলে গেছিল এবং তার ফলে তীর্ধনুকটা চলে গেছিল শিন্দেবাবুর কাছে, আর তারপর উদ্ধব ঠাকরেরা পেয়েছিলেন মশাল।
এবার এই নিয়ে তো বারবার আমরা আলোচনা করছি যে তাহলে কি হবে, যে জোড়া ফুলটা কার কাছে থাকবে আর কার কাছে শিউলি ফুল বা রং মশাল বা ফুলঝুরি যাবে, এটা তো বুঝতে হবে। এবার এইখানে যারা সিদ্ধান্ত নিচ্ছেন তারা সিদ্ধান্তটা কোন আইন মেনে নেবেন, সংখ্যা মেনে নিলে যেটা একটা বড় সমস্যা হচ্ছে সেটা যে লোকসভায় যারা আছেন তারা তো আবার ন্যাশনাল সিটিজেন্স পার্টিতে চলে গেছেন, ফলে তাদের সংখ্যাটা কিভাবে দেখা হবে, ফলে গোটা বিষয়টা না, যেমন বিজ্ঞানে যেটা থাকে আগামীতে কি হবে সেটা তো সত্যি জানা যায় না, এবং সেখানে অনিশ্চয়তা এবং অসম্পূর্ণতা থাকে, এবং যারা সিদ্ধান্ত নিচ্ছেন তারা মানুষ আর কি, তারা একেবারে নিয়ম পরিষ্কার লেখা নেই বলেই তো এত গন্ডগোল হচ্ছে। সুতরাং এইখানে এবার একটা গুরুত্বপূর্ণ চলরাশি হিসেবে, যেরকম ইকুয়েশনে চলরাশি থাকে সমীকরণে, সেখানে আসছে যে সইগুলো করা হয়েছিল একদম তৃণমূলের মূল লোকজন যারা, অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেসের মূল লোক, সে প্রতীককেই এঁকে দিন বা যে যাই করুক, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। সেই জায়গায় দাঁড়িয়ে এই সইটার যে গুরুত্ব আছে এটা কোনো সন্দেহই নেই, এবং এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যারা আছেন কুণাল বাবু বা তাদের মতন বুদ্ধিমান মানুষজন, তারাও তো তাদের মতো করে লড়াইটা করবেন, তারা তো লড়াইটা ছাড়বেন না। সুতরাং এই যে সইয়ের বিষয়টি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চয়ই তাদের কেউ বলেছেন বলেই তারা এই সইয়ের প্রশ্নটা তুলেছেন বা আইনগতভাবে তারা ভেবেছেন বলে। এবার এই আইনি লড়াইটা আগামী দিনে একটু লড়তে দিন, তারা কিভাবে কমিউনিকেট করেন। আমার মনে হয় এই সইটি একটি গুরুত্বপূর্ণ অস্ত্র, যাতে তারা বলবেন যে দেখুন আমরাই তো আসল তৃণমূল। ফলে আমার মনে হয় হঠাৎ করে আগের থেকে কি হবে বলে না দিয়ে, একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমরা যারা রাজনৈতিক ধারাবৃত্তান্ত অনুসরণ করি, আমাদের আরেকটু অপেক্ষা করাই ভালো। ধন্যবাদ। বহু ভাষণ আছে, রিক্যাপ করে দেখে নিন। আমি বলেছিলাম যে পুলিশ না থাকলে 15 মিনিটও তৃণমূল পার্টি অফিস খোলা থাকবে না। তৃণমূল তো আমাকেও ভুল প্রমাণিত করে দিল। 15 মিনিট কেন, 15 সেকেন্ড লাগেনি। ওই যে রেজাল্টের দিন বন্ধ হয়েছে, তারপর থেকে আর খোলেনি পার্টি অফিস, কারণ পুলিশ সরে গেছে। পার্টিটাই পুলিশ দিয়ে চলতো, অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে চলতো, পার্টিতে কিছু ছিল না, এখনও নেই। স্বাভাবিক এরা লড়বেই, এখন ওদের মুষল পর্ব চলছে, ধ্বংস হবে। তৃণমূল ভাঙানোর খেলা যুক্ত স্পিকার, বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে গিয়ে মনে পড়ল কুণালের। প্রতিবাদ জানিয়ে প্রশিক্ষণ না নিয়েই বেরিয়ে গেলেন বেলেঘাটার বিধায়ক। বিধানসভার স্পিকার বেঈমানদের অনুমোদন দিয়েছেন, বললেন কুণাল। বেঈমান বলে নাম না করে ঋতব্রত শিবিরকে খোঁচা কুণালের। আমি মাননীয় লোকসভার অধ্যক্ষ এবং মাননীয় বিধানসভার অধ্যক্ষকে পূর্ণ সম্মান দিয়েও বলছি, আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, আসাটা আমার কর্তব্য ছিল। এখানে বন্দে মাতরম, জনগণ এবং যতক্ষণ প্রদীপ প্রজ্বলন হয়েছে আমি ছিলাম, কিন্তু এনাদের কারুর বক্তব্য শুনবো কিনা সেটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এটা প্রতিবাদ। আমাকে যে স্পিকার বলতে দেননি চক্রান্তমূলকভাবে, যে স্পিকার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কণ্ঠরোধ করলেন, এখন তিনি সুকণ্ঠে বলবেন আর আমি শুনবো, আমি কেন শুনবো? আমি শুনবো না। আর লোকসভার অধ্যক্ষ তিনি তৃণমূলকে ভাঙার জন্য তিনি এন্টারটেন করেছেন একটা ব্রেকওয়ে গ্রুপকে, আর রাজ্যের যিনি তিনিও একটা গ্রুপকে তিনি মদত দিয়েছেন। আমি তাদের কথা শুনবো কেন? আমি অনুষ্ঠানে এসেছি, আমি বিধায়ক, আমি অনুষ্ঠান বয়কট করিনি, আমি রেজিস্ট্রেশন করিয়েছি, আমি এসছি, আমি সই করেছি, কিন্তু ওনাদের কাছ থেকে পরিষদীয় জ্ঞান আমি নেব না। এটা আমার নীতিগত নিজের সিদ্ধান্ত। এটা তো অধিবেশনের বিষয় নয় যে একটা সংগঠিত কোনো সিদ্ধান্ত হবে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুজন বাবু, কুণাল ঘোষ বলছেন তৃণমূল ভাঙানোর খেলায় যুক্ত স্পিকার বেঈমানদের সঙ্গে, তিনি কি বলবেন? না, এসব নতুন কথা তো কিছু না, এটা কোনো নতুন কথা না। তৃণমূল দলটা ধরে রাখতে পারেনি। ধরে রাখতে গেলে একটা দলের দল হয়ে উঠতে হয়, একটা দলের কোনো নীতি আদর্শ থাকতে হয়। তৃণমূল কোনো দল না, ফলে এই দলটাকে ভাঙাবার কি কথা আসছে? তৃণমূল একটা পেশার নাম। চাকরি করবো না, ব্যবসা করবো না, লেখাপড়া পরিশ্রম কিছু করবো না, শুধুমাত্র একটা বিনা পয়সায়, বিনা খরচে, বিনা যোগ্যতায় লুট করব। একটা লুটের পেশার নাম হচ্ছে তৃণমূল। তৃণমূল কোনো রাজনীতির দল না। তাহলে ওই দলটাকে ভাঙানোর জন্য অন্য স্পিকার টিকার করতে হয় না। ওটা দলের নামে যারা ছিল তারা কেউ দিল্লিপন্থী বিজেপির ঘনিষ্ঠ হতে চাইলে রাজ্যের বিজেপি পন্থী ঘনিষ্ঠ হবার লোক থাকবেই। এটা তার লড়াই, এটা কোনো দলের মধ্যেকার লড়াই না। তৃণমূল একটা পেশা। কি করে পয়সা লুট করা যায়, রোজগার করা যায়, ব্যবসা চাকরি এসব কিচ্ছু না করে এই পেশাটার নাম তৃণমূল, অত উঠে যাবে, এটাই স্বাভাবিক। ধন্যবাদ আপনাকে।
কংগ্রেসের যে ডিএনএ, সেই ডিএনএর মধ্যে গণতন্ত্র বলে কোনো বস্তু নেই এবং তারা গণতান্ত্রিক পদ্ধতিগুলো জানেন না। যখন ভারতবর্ষে স্পিকার এসেছেন শ্রী ওম বিড়লা সাহেব, স্পিকার সর্বদলের ঊর্ধ্বে হন এবং তার সাথে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টারও এসেছেন। তাদের উপস্থিতিতে, পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় স্পিকারের উপস্থিতিতে বিধায়কদের প্রশিক্ষণ শিবির, যে কিভাবে বিধানসভা আইডিয়ালি চলতে পারে, যার প্রশিক্ষণ শিবির হচ্ছে, সেখানেও এরা যদি দলাদলি শুরু করে, ওখানেও যদি কালীঘাট তৃণমূল আর মার্ক্সবাদী তৃণমূল করে, তাহলে তো মুশকিল। এদের গণতন্ত্র সম্পর্কে কোনো ধারণাও নেই এবং গণতন্ত্রকে মেনেও চলতে পারে না এরা। এদিকে সেবাশ্রয় নিয়ে আরো চাপ বাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে নতুন করে অভিযোগ দায়ের হয়েছে। অভিষেকের বিরুদ্ধে ছক কষেই চিকিৎসার নামে জালিয়াতির অভিযোগ উঠে আসছে। অবৈধভাবে ওষুধ আর চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করা নিয়ে থানায় অভিযোগ দায়ের। ভুয়ো পরিচয়ে রোগীদের চিকিৎসা করানো হয়, এমনটাও দাবি করা হচ্ছে। এর আগেও আমরা দেখেছিলাম একাধিক অভিযোগ উঠেছিল সেবাশ্রয়কে কেন্দ্র করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তারপরেও একটি বাচ্চা মেয়ে চিকিৎসা পায়নি, আপনাদেরকে দেখিয়েছিলাম একেবারে প্রথমের দিকে। তারপরে আরও অভিযোগ উঠেছে সেবাশ্রয়ে যাদেরকে ডাক্তার বলা হতো তারা হয়তো ডাক্তারি পড়ছে, কিংবা কেউ হোমিওপ্যাথি ডাক্তার, অন্য কোনো প্যাথি প্র্যাকটিস করানোর জন্য এখানে নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগ এমনও উঠেছে সরকারি হাসপাতালে যে সরঞ্জাম সরকারের পয়সায় কেনা, সেই সরঞ্জামগুলোকে নিয়ে যাওয়া হয়েছিল সেবাশ্রয়ে ডায়মন্ড হারবারে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ এবং তার ব্যবস্থাপনায় এই শিবিরটা হচ্ছে বলে। একাধিক অভিযোগ, আর এবার আরও অভিযোগ। এই অভিযোগের তালিকাটা তো ক্রমশ বাড়ছে শুভেন্দু। একেবারেই আগেই অভিযোগ করে, লিখিত অভিযোগ বিষ্ণুপুর থানায় করেছিলেন ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস ববি, এবং গতকাল ডায়মন্ড হারবারের রায়নগরের বাসিন্দা সুখদেব দাস, তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন একেবারে ডায়মন্ড হারবার থানায়। তার অভিযোগে দাবি করা হয়েছে পরিকল্পিত অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে অনুমোদন ছাড়া চিকিৎসা ও রোগ নির্ণয় কেন্দ্র পরিচালনা, প্রতারণা, জালিয়াতি, ভুয়ো পরিচয় চিকিৎসা পরিষেবা সংক্রান্ত আইন লঙ্ঘন, অবৈধভাবে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ব্যবহার এবং তেজস্ক্রিয় পদার্থ ব্যবহারের মাধ্যমে জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করা হয়েছে। এবং বিএনএস এর একাধিক ধারায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে তার সহযোগীদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে এবং এই ঘটনায় একটি সিট গঠন করা হচ্ছে এবং আগামী দিনে ডায়মন্ড হারবারের এসডিপিওর নেতৃত্বে এই তদন্তটা চলবে বলে জানা গিয়েছে। তবে অভিযোগকারী ক্যামেরার সামনে আমাদের কিছু বলতে চাননি। তবে এই ঘটনায় কিন্তু পুলিশ, যেহেতু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই বিষয়টি ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি কে দেখার নির্দেশ দিয়েছিলেন, সেই অনুযায়ী এসডিপিও ডায়মন্ড হারবারের নেতৃত্বে একেবারে তদন্ত শুরু হয়ে গেছে বলা চলে। বেশ ধন্যবাদ। উনি সেবাশ্রয়ের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জায়গায় নাটক করেছিল, ওই জন্য বলি অভিষেক নেতা নন, উনি অভিনেতা, এখনও করে যাচ্ছে। একটি চোর, ডাকাত, ক্রিমিনাল বলেন ক্রিমিনাল, তিনি আমাদের আইন প্রণেতা হয়েছেন, ভাবুন, তিনি আবার আইন বানাচ্ছেন। যা আইন লঙ্ঘন করার স্বভাব, তিনি আইন বানাচ্ছেন। ওনার যে সেবাশ্রয় হবে জনস্বাস্থ্য পরিকল্পনা, সেটাতে চোনা থাকবে না, হতে পারে কখনো, সারা জীবনটাই তো তাই। রন্ধে রন্ধে চুরি, যে কোনো পরিষেবা দিকে চুরি ছাড়া পরিষেবা দেবে আমার মনে হয় না কোনো দিন দিতে পারে। একটিও ডাক্তার ছিল না, যারা ছিল তারা আয়ুষেরও ডিগ্রিধারী নয় এবং তারা আয়ুষের পড়ুয়া কিছু গ্রুপ ডি স্টাফ, গ্রুপ ডি জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, জিডিএ বলা হয়, তাদেরকে স্টেথো গলায় দিয়ে এটা পরিষেবা দিয়েছিল। এদিকে সেবাশ্রয় নিয়ে ভুরি অভিযোগ উঠতেই গত 1 জুলাই চিকিৎসক দিবসে কড়া পদক্ষেপের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিযোগ এসেছে, আমি দেখেছি, এখানে এসপি আছেন, তিনি তদন্ত করবেন এবং জেলা শাসক বা স্বাস্থ্য দপ্তরের যা হেল্প নেওয়ার পুলিশ নেবে। ইটস এ ক্রাইম হলে দেখার জন্য ভারতীয় ন্যায় সংহিতাতে যা করা হবে। অন্যদিকে হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়। মিলল না রক্ষা কবচ, উল্টে সুমিতের মামলা ছাড়লেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়। কিছুক্ষণ আগে আপনাদেরকে ইতিমধ্যেই জানিয়েছিলাম যে একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি, তখন তার মধ্যে আবার তার আত্মসহায়ক তিনিও কিন্তু ধাক্কা খেলেন। এবার আমি ডিটেলে জানবো ঠিক কি বললেন বিচারপতি। আমি আমাদের প্রতিনিধি কাছ থেকে শ্রাবন্তী শাহ রয়েছেন। শ্রাবন্তী,
দেখো, সকালেই আমরা জানিয়েছিলাম যে সুমিতের মামলা বিচারপতি সৌগত ভট্টাচার্যের ঘরে উল্লেখ করেন তার আইনজীবী, এবং আজকে দুপুর 2টার সময় সেই শুনানি স্থির হয়েছিল। কিন্তু এই শুনানি স্থির হবার পরেও বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলাটি ছেড়ে দেন। এমনকি তিনি মামলার সময় এটাও বলেন যে যদি মঙ্গলবারও এই মামলা লিস্টে আসে তাতেও শুনবেন না তিনি এই মামলা। তার কারণ ইতিমধ্যেই বিচারপতি জয় সেনগুপ্ত মামলাটি শুনেছেন একদিন, তিনি আপাতত আসছেন না, তার জায়গায় নতুন করে তার শোনার কোনো প্রশ্নই ওঠে না। ফলে আপাতত মামলাটি তিনি ছেড়ে দেন। মামলা ছেড়ে দেওয়ায় অভিষেকের আইনজীবী রীতিমতো মরিয়া আরজি। তাদের বক্তব্য তাহলে কোথায় যাব? তার কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি বিচারপতি জয় সেনগুপ্ত না আসায় তারা প্রধান বিচারপতির কাছে আর্জি জানিয়েছিলেন, তিনি নতুন করে বেঞ্চ ঠিক করে দেন। এর জেরে প্রায় 2-3 দিনের মধ্যে দেরি হয়ে যায়। তার মধ্যে আগাম জামিন মামলা যদি স্বস্তি না আসে তাহলে সুমিতের ক্ষেত্রে যথেষ্ট বিপদ বাড়ার সম্ভাবনা রয়েছে। তার মাঝেই বিচারপতি ভট্টাচার্য যখন এই মামলা ছাড়লেন, নিঃসন্দেহে বলা যায় সুমিতের ক্ষেত্রে অনেকটাই বিপদ আরো বাড়ছে। ধন্যবাদ শ্রাবন্তী। বাসে চেপে পালাচ্ছেন অভিষেকের পিএ। ভুয়ো খবর চাউর হতেই দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে তুলকালাম। তাড়া করে বাস থামিয়ে তল্লাশি, কিন্তু সুমিত নয়, বাসে দেখা মিলল অভিষেকের প্রাক্তন রক্ষী শরীফুল আলমের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিশাল পুলিশ বাহিনী, পুলিশে হস্তক্ষেপে ছাড়ে বাস। প্রসঙ্গত, পালাবদলের পর দক্ষিণ দিনাজপুর পুলিশে কর্মরত শরীফুল। অভিষেক ব্যানার্জির যে আত্মসহায়ক বা তার যে পার্সোনাল পিএ যে ছিলেন, সুনীল যার নাকি নাম, তাকে নাকি এই গাড়িতে দেখা গেছে। তো সেই সাসপেক্টেই আমরা সঙ্গে সঙ্গে গাড়িটাকে সাধারণ মানুষ আটকায় এবং আমাদের গঙ্গারামপুর থানার যে প্রশাসন রয়েছে সেই প্রশাসনকে জানানো হয়। পরে ইন্টারোগেশনের মাধ্যমে জানা যায় তিনি ওনার পার্সোনাল সিকিউরিটি সেক্রেটারি নন, ওনার পার্সোনাল সিকিউরিটির কাজ করছেন। এখন আইডি রয়েছে, সেটা পুলিশের মাধ্যমে আমরা জানতে পারলাম। এই একটা সামান্য মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু একটা ঘটেছিল বলে আমার মনে হয়। আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে হাওড়ার দিকে। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মনোজ তিওয়ারির কার্যালয়ে তরোয়ালের ঝনঝনানি। হাওড়ার বাল্টিকুড়িতে প্রাক্তন তৃণমূল বিধায়কের অফিসে ত্রাণের ত্রিপলের মাঝে মজুত রয়েছে হকি স্টিক। এতকাল আমরা দেখছিলাম তৃণমূল নেতাদের অফিস থেকে বা জনপ্রতিনিধি তাদের অফিস থেকে ত্রাণের ত্রিপল উদ্ধার হচ্ছিল, ত্রাণের কাপড় উদ্ধার হচ্ছিল। আর এবার আমরা দেখতে পাচ্ছি মনোজ তিওয়ারির যে কার্যালয়, সেখান থেকে শুধু ত্রিপল নয়, হকি স্টিক উদ্ধার করা হয়েছে। ছবিগুলো দেখুন, তরোয়াল উদ্ধার হয়েছে। সুব্রত কি বলছেন এলাকার বাসিন্দারা, পুলিশ কি বলছে? দেখো, একেবারেই রাজ্যের প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি শিবপুরে তার দলীয় কার্যালয়, সেখান থেকে কিন্তু একাধিক সরকারি যেসব ত্রাণ সামগ্রী, জিনিসপত্র, ত্রিপল, কম্বল ইত্যাদি, পাশাপাশি বালতি, সেসব উদ্ধারের পাশাপাশি অস্ত্র পর্যন্ত উদ্ধার হয়েছে, অর্থাৎ তরোয়াল উদ্ধার হয়েছে, একটি ভজালি জাতীয় ছুরি উদ্ধার হয়েছে। ফলে বিজেপি কর্মী সমর্থকরা এবং সেখানকার স্থানীয় মানুষরা তারা সরাসরি জানাচ্ছেন যে দলীয় কার্যালয়ে এই জিনিসগুলো কি কাজে লাগে। তবে কি 4 তারিখে রেজাল্ট আউটের পর কি তাদের উপর চড়াও হওয়ার জন্য এসব প্রস্তুতি নেওয়া হচ্ছিল, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। ঘটনাস্থলে শিবপুর থানার পুলিশ গিয়েছেন, দাসনগর থানার পুলিশ গিয়েছেন, পাশাপাশি আধিকারিকরা রয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। এবং মনোজ তিওয়ারির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে ফোনে পাওয়া যায়নি। এমন অবস্থায় এখানে কিন্তু উত্তেজনা রয়েছে। ধন্যবাদ। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এই ছবি হাওড়ার ছবি, মনোজ তিওয়ারির কার্যালয়ের ছবি। সেখান থেকে তরোয়াল উদ্ধার হয়েছে, সেখান থেকে হকি স্টিক উদ্ধার হয়েছে, পাশাপাশি ত্রাণের ত্রিপল তো রয়েছেই। এলাকার মানুষজন সেখানে জড়ো হন, বিজেপি কর্মীরা সেখানে জড়ো হন। তারা প্রশ্ন তোলেন যে হকি স্টিক কি কারণে, তরোয়াল কি কারণে, তাহলে কি 4 তারিখে যদি রেজাল্ট অন্যরকম হতো এগুলোই ব্যবহার করা হতো? এই প্রশ্ন তুলছেন অনেকেই। জমি, বাড়ি, পুকুরের পর তৃণমূলের জবরদখলের লিস্টে রয়েছে বরফ কল। বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য তাঁর ভাই মলয় আঢ্যর বিরুদ্ধে বরফ কল দখলের অভিযোগ। 2019 সালে পুরপ্রধানের অফিসে ডেকে পাঠানো হয় বনগাঁ প্রতাপগড়ের বাসিন্দা রাজা বিশ্বাসকে। আর সেখানেই নামমাত্র টাকায় জোর করে তার আইসক্রিম কারখানা লিখে নেওয়ার অভিযোগ তৎকালীন পুরপ্রধানের বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের হলেও এখনো পলাতক শঙ্কর আঢ্য। তবে এক ব্যবসায়ীকে চমকানোর অভিযোগে গ্রেফতার শঙ্করের ভাই মলয় আঢ্য।
ফ্যাক্টরিটা 2019 সালে তুলে নিয়ে গিয়ে জোর করে ধরে আর্মস ঠেকিয়ে আমার থেকে ওটা রেজিস্ট্রি করিয়ে নেয়। রাত তখন 1:30 বাজে, কিন্তু তখন ওখানে রেজিস্টারকে বসানো থাকে এবং রেজিস্টার সেখানে টাইম দেয় রাত 11:15 একটা ডিট, 11:25 একটা, এবং ওইটা তো দেখানো হয় যে ওরা আমাকে যে টাকাগুলো টোটাল ফ্যাক্টরিটার ভ্যালুয়েশন আসে, মানে ওরা দেখিয়েছে ওটা কিনে নিতে চাইছিল। হ্যাঁ, ওরা আমার কাছ থেকে নিতে জোর করে ওটা লিখে নিয়েছে। যেটা এবার হচ্ছে যে আপনার ওটা হচ্ছে অলরেডি আইসক্রিম ফ্যাক্টরি রানিং, ওখানে ল্যান্ড কনভার্সন করা আপনার ইন্ডাস্ট্রিয়াল হিসাবে, সেটা ওরা ধানি জমি দেখিয়ে তখন ধানি জমি অবস্থায় এবং খালি জমি অবস্থায় গভর্নমেন্ট ভ্যালুয়েশন আসে 98 লক্ষ টাকা। ওরা আমাকে 22 লক্ষ টাকার বিনিময়ে ওটা দেখায়, কিন্তু যে 22 লক্ষ টাকা আমাকে পেমেন্ট দেখানো হয় চেক মারফত, সেই একটা চেকও আমাকে ওরা এখনও পর্যন্ত দেয়নি। তো ওই প্রপার্টির ভ্যালুয়েশন যদি আপনারা দেখেন তাহলে 12 থেকে 13 কোটি টাকা। ফ্যাক্টরিটা সমস্ত কাগজপত্র সব মলয় আড্ডোর নামেই করিয়ে নিয়েছিল ওই দিন, এবং এটা করেছে শঙ্কর আড্ডোর যে মতিগঞ্জে যে অফিস আছে ওই অফিসের উপরে। তারপর থেকে আমাকে ফ্যাক্টরি থেকেও বের করে দেওয়া হয়। আমরা তখন আর কিছু করতে পারিনি, ওদের তখন ভয়তে বা যাই হোক না কেন। আজ এখন সরকার চেঞ্জ হয়েছে, সরকার বিভিন্নভাবে করেছে, তারপরে আমরা গাইঘাটা থানাতে এফআইআর করি। গ্রামে ফিরতে তৃণমূল নেতার বাড়ি ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর। পূর্ব বর্ধমানের কাটুয়া 1 নম্বর ব্লকের বান্ডাগড়া গ্রামেই উত্তেজনা। আবাসে কাটমানি, 100 দিনের কাজের টাকা আত্মসাৎ সহ একাধিক অভিযোগ বিনয় মণ্ডলের বিরুদ্ধে। দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকার পর বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরতেই জনরোষের মুখে তৃণমূল নেতা। বিনয় মণ্ডল ও তাঁর স্ত্রী তথা প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য কাকুলি মণ্ডলকে লক্ষ্য করে ডিম ছড়ে বিক্ষোভ করে। কাটমানির টাকা ফেরানোর দাবিতে সরব এলাকাবাসী। রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে, দাবি তৃণমূল নেতার। 3000 টাকা নিয়েছে ঘরের জন্য, আর 90টা লেবারের টাকা দেওয়ার কথা ছিল, ওটা পুরোটা ঝেড়ে দিয়েছে পঞ্চায়েত থেকেও। 2015 সালের শেষে মানে ডিসেম্বরে টাকা ঢুকেছিল ওই প্রথম কিস্তি, সঙ্গে সঙ্গে ও আগে গিয়ে হাজির বিনয় মণ্ডল, সে হচ্ছে গিয়ে গ্রাম সদস্যর হাজবেন্ড টিএমসি। একটা ইন্দ্রাবাসনের ঘর পাই আমাদের গ্রামের কাকুলি মণ্ডলের স্বামী বিনয় মণ্ডল আমার কাছ থেকে 15,000 টাকা নিয়েছে। দিতে বলেছে, দিয়েছে, যদি না পাই টাকাটা তার জন্য দিতে হয়েছে। ঘর হয়েছে? হ্যাঁ, ঘর হয়েছে, আমার দেওয়ার করে দিয়েছে, ওই টাকা থেকে ঘর হয়। টাকা দিলেন কেন? ভয়ে দিয়েছি, যদি না পাই টাকাটা। ইনাদের যেটা অভিযোগ যে আবাসে টাকা পয়সা নিয়ে নেয়, উপকার করে কেউ টাকা নিয়ে নেয়, ওটা এখন সবাই শুনছে যে কাটমানি টাকা ফেরত হচ্ছে, সেই একটা ইয়ে করছে। দেশ থানা পুলিশ আছে, আমাকে করুন কেন? আমি সেখানে গিয়ে কই ফেরত দেবো। ইনারা মানে অভিযোগটা করছে কেন মিথ্যে করে? আমি বুঝতে পারছি না, এখন সবাই টাকা ফেরত পাচ্ছে, তাহলে ইয়ে করি, ঝামেলা করে তাই টাকা ফেরত দিয়ে দেবে। এই যে বলছে একজনের কাছে 10,000 25,000 করে নেওয়া হয়েছে, 10,000 25,000 করে নেওয়া হয়েছে। এক জায়গা 10-5,000 মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে।